এবার যে পার্টটা পড়াচ্ছি সেই পার্টটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পিরিয়ডিক টেবিলের এই পার্টটাই বেশি ইম্পর্টেন্ট, আগের পার্ট থেকে সেরকম কোশ্চেন থাকে না। এই পার্টটা হচ্ছে পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্ম যাকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি। আর একটা ব্যাপার আছে পর্যায় বৃত্ততা। পর্যায় বৃত্ততা যাকে বলা হয় পিরিয়ডিসিটি। ব্যাপারটা কি বলি, প্রথম কোশ্চেন হচ্ছে যে মৌলের পর্যায় বৃত্ততা কি বা পিরিয়ডিসিটি কি? কেউ আমাকে বলতে পারে মৌলের পর্যায় বৃত্ততা বা পিরিয়ডিসিটি ব্যাপারটা কি? শাহনাজ একদম সঠিক বলেছে আর কি। পর্যায় বৃত্ততা ধর্ম হচ্ছে, দেখবে পিরিয়ডিক ল অনুযায়ী, পর্যায় সারণীর সূত্র অনুযায়ী একটা নির্দিষ্ট পর্যায়ের অন্তরে ধর্মগুলোর পুনরাবৃত্তি হয়। যদি মৌলগুলোকে আমরা সাজাতে শুরু করি পর্যায় আর সারণীতে, একটা নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্কের পরে ধর্মগুলির পুনরাবৃত্তি হয়। এই ধর্মের যে পুনরাবৃত্তি তাকেই বলা হয় পর্যায় বৃত্ততা, পিরিয়ডিসিটি, ধর্মের পুনরাবৃত্তি। আর পর্যায়গত ধর্ম কাকে বলা হয়? একদম ঠিক, যে ধর্মের পুনরাবৃত্তি হয় তাকে পর্যায়গত ধর্ম বলে। তাহলে পর্যায় বৃত্ততা আর পর্যায়গত ধর্ম ব্যাপারটা বুঝে নিয়েছি। মৌলসমূহের একটা নির্দিষ্ট পর্যায়ের অন্তরে ধর্মগুলোর পুনরাবৃত্তি হয়, এটাকে বলা হয় পর্যায় বৃত্ততা বা পিরিয়ডিসিটি। আর যে ধর্মের পুনরাবৃত্তি হয় তাকে বলা হয় পর্যায়গত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টি। এবার আমার কোশ্চেন হচ্ছে মৌলের ধর্মের পর্যায় বৃত্ততার কারণটা কি, এই পিরিয়ডিসিটির কারণটা কি? যোজ্যতা কক্ষ সবই বলে দিচ্ছ তো দেখছি তোমরা। যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস যে বললে শেষে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস সে সঠিক বলেছো, কিন্তু তোমরা সবই বলে দিচ্ছ দেখছি, সব পড়া আছে তোমাদের। যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসটা একই হয়। এই যে মৌলগুলো, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, যাই বলি না কেন, এগুলো দেখবি একই শ্রেণীতে আছে। একই শ্রেণীতে আছে, তাই এই সকল মৌলের ধর্মের একটা মিল দেখা যায়, প্রায় একই রকম ধর্ম বিশিষ্ট এরা। এর কারণটা যেটা হচ্ছে পর্যায় বৃত্ততার কারণটা হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস বা শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস। লিথিয়াম হচ্ছে 1s2 2s1, সোডিয়াম হচ্ছে 1s2 2s 2s2 2p6 3s1, আর পটাশিয়াম হচ্ছে আর্গন 4s1, রুবিডিয়াম হচ্ছে ক্রিপ্টন 5s1। অর্থাৎ শেষ কক্ষ যেটা সেটা হচ্ছে এনএস, আর এনএস এ প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা করে ইলেকট্রন আছে। তাহলে সমস্ত গ্রুপ 1 যে মৌল আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাদের সবারই শেষ কক্ষে একটা ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS1। অর্থাৎ এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস একই। যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনটাই অংশগ্রহণ করে, তাই এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস একই থাকার জন্য এদের ধর্মের মিল দেখা যায়।
সিমিলারিটি দেখা যায়, পর্যায়বৃত্ততা দেখা যায়। এটা হচ্ছে পর্যায়বৃত্ততার মেন কারণ, যেটা তোমরা অলরেডি জানো দেখছি। যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, যাকে হ্যালোজেন বলা হয়, এই সমস্ত মৌলগুলোর ধর্মের একটা মিল দেখা যায়, ভালোই মিল দেখা যায়, তাই এদেরকে একই শ্রেণীতে রাখা হয়, গ্রুপ 17। এটা যেমন গ্রুপ 1, এটা গ্রুপ 17। এদের ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি, তাহলে হচ্ছে ফ্লুরিন 1s2 2s2 2p5, ক্লোরিন থাকলে হচ্ছে নিয়ন 3s2 3p5, আর ব্রোমিন হলে হয়ে যাবে ক্রিপ্টন 4s2 4p5। 3d আছে, লিখিনি, লিখে দিই। আর আয়োডিন থাকলে হয়ে যাবে জেনন ডট ডট করে লিখলাম 5s2 5p5। তাই এদের সবারই শেষ কক্ষ যদি আমি দেখি, আন্ডারলাইন করছি যেগুলো, ns2 np5, সবারই সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে এই সাধারণ ইলেকট্রন বিন্যাস একই থাকার জন্য এদের কেমিক্যাল রিয়াকশন গুলো প্রায় একই রকম হবে, কেমিক্যাল যে প্রপার্টি সিমিলার হবে। এটাই কিন্তু পর্যায়বৃত্ততার মেন কারণ। এবার এই যে ইলেকট্রন বিন্যাস আছে, কিছু কিছু পর্যায়গত ধর্ম, কিছু কিছু পর্যায়গত ধর্ম প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, ওপর নির্ভরশীল প্রত্যক্ষভাবে। আর কিছু কিছু আছে পরোক্ষভাবে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। এই দুটোকেই বলা হয় কিন্তু পর্যায়গত ধর্ম। যারা প্রত্যক্ষভাবে নির্ভরশীল ধর্ম আর পরোক্ষভাবে নির্ভরশীল ধর্ম, সমস্ত ধর্মগুলোকেই কিন্তু পর্যায়গত ধর্ম বলা হয়। যেমন প্রত্যক্ষভাবে নির্ভরশীল কিছু ধর্ম আমি তোমাকে বলবো, ভাষায় লিখবো শর্টকাটে। প্রথমে আসছে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ, আর দিয়ে ডিনোট করা হয়। আয়োনাইজেশন এনার্জি, যাকে আয়নায়ন বিভব বলা হয়, শর্টকাটে I.E, আয়োনাইজেশন এনার্জি। আরো অনেক নাম আছে, পড়াবো যখন বলবো। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি E.A, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি E.N, যোজ্যতা বা ভ্যালেন্সি, আবরণী প্রভাব, আবরণী প্রভাবটা শোনোনি আগে, আবরণী প্রভাব, কার্যকরী নিউক্লিয় আধান, আধান ইত্যাদি। আর অপ্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে নির্ভরশীল আছে ধর্ম, পরোক্ষভাবে অর্থাৎ এগুলো সরাসরি ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু এগুলোকেও পর্যায়গত ধর্ম বলা হয়। যেমন কি কি আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট হচ্ছে বিপি বললাম স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক, বিপি মানে ব্লাড প্রেশার আর এমপি মানে মধ্যপ্রদেশ কিন্তু নয়, হ্যাঁ। ঘনত্ব, আয়তন বা পারমাণবিক আয়তন, অ্যাটমিক ভলিউম। এছাড়া আরো আছে গলনের এনথালপি, স্ফুটনের এনথালপি, এগুলো আছে, সেগুলোকে ইটিসি বলে ছেড়ে দিলাম। তাহলে এই সমস্ত ধর্মগুলোকে বলছি পর্যায়গত ধর্ম, যার মধ্যে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো প্রত্যক্ষভাবে নির্ভরশীল ইলেকট্রন বিন্যাসের ওপর, আর যেগুলো পরোক্ষভাবে নির্ভরশীল সেগুলো একবার রিডিং আমরা পড়বো। এছাড়া আরো অনেক জিনিস আছে, অক্সাইডের প্রকৃতি, হাইড্রাইডের প্রকৃতি, জারণ বিজারণ ধর্ম, ধাতব অধাতব ধর্ম, এগুলোও আছে। এগুলোকে বলছি আমরা পর্যায়গত ধর্ম, আর এইগুলো সম্পর্কে আমরা সব ডিটেলসে পড়াশোনা করবো এই চ্যাপ্টারে।
প্রথমেই যেটা আসছি পর্যায়গত ধর্ম, সেটাকে বলবো আবরণী প্রভাব। এইটা আগে তোমরা পড়োনি আমি যতটা জানি। আবরণী প্রভাব কেউ পড়েছো তোমাদের মধ্যে আছো? আবরণী প্রভাবের আরেকটা নাম হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট। স্ক্রিনিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্টও বলা হয়। শিল্ডিং ইফেক্ট বাংলায় তো বলেই দিয়েছি, আবরণী প্রভাব বা ঢাল প্রভাব। নামটা শুনতে কেমন একটা লাগছে। স্ক্রিন মানে কেউ জানো স্ক্রিন কাকে বলে? হুম? পর্দা বলে, পর্দা। পর্দা বলে, স্ক্রিন মানে পর্দা। স্ক্রিনিং ইফেক্ট মানে পর্দার প্রভাবও বলতে পারি। আচ্ছা মন দিয়ে শুনবে এবারে ব্যাপারটা, হ্যাঁ? শুনে নাও তারপরে কোশ্চেন করবে। এটা হয় না নিউক্লিয়াস। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, আর এইগুলো হচ্ছে বিভিন্ন কক্ষ। পরপর কক্ষগুলোকে আমি লিখছি। আচ্ছা, যে শেষ কক্ষ, সেই শেষ কক্ষটাকে কি বলে, কি কক্ষ বলে? শেষ কক্ষ বা যোজ্যতা কক্ষ। আর এই যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনটা থাকে তাকে কি বলে? ভেরি গুড, যোজক ইলেকট্রন। যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলা হয় এটাকে। আর এই যে ভেতরের যে কক্ষগুলো আছে, ভেতরের এই যে কক্ষগুলো একত্রে, এই কক্ষগুলোকে কি বলে কেউ জানো? এগুলোকে বলা হয় অন্তর্বর্তী কক্ষ। অন্তর্বর্তী কক্ষ বা ইন্টারভেনিং সেল। ইন্টারভেনিং সেল। আর এইখানে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলোকে বলে হয় অন্তর্বর্তী কক্ষের ইলেকট্রন। ইলেকট্রন বা ইন্টারভেনিং ইলেকট্রন। ঠিক আছে? ইলেকট্রন। এখন আমার কাছে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের আধান আছে, পজিটিভ আধান বা নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা আছে, সেই সমস্ত প্রোটনের আধান এই শেষের ইলেকট্রনটার কাছে পৌঁছাচ্ছে কি? সমস্ত আধান, নাকি এই যে ভেতরের কক্ষগুলো আছে, সেই কক্ষগুলো নিউক্লিয়াসের এই আধানটাকে গার্ড করে দিচ্ছে বা স্ক্রিন করে দিচ্ছে, তাই না? অর্থাৎ এই যে ভেতরের যে ইলেকট্রন গুলো আছে, ভেতরের যে অরবাইটাল গুলো আছে, সেই অরবাইটালের ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সমস্ত আধানকে, সমস্ত চার্জকে বাইরের ইলেকট্রন পর্যন্ত যেতে দিচ্ছে না, স্ক্রিন করে দিচ্ছে বা নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কমিয়ে দিচ্ছে। এই কথাটা মনে রাখবে, নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কমিয়ে দিচ্ছে, কমিয়ে দেয় বা দিচ্ছে। এই যে স্ক্রিন, এটাই হচ্ছে স্ক্রিন করে নিচ্ছে, স্ক্রিন ভেতরের কক্ষগুলো। তার মানে স্ক্রিনিং ইফেক্ট ব্যাপারটা কি? নিউক্লিয়াস ও যোজ্যতা কক্ষ, নিউক্লিয়াস আর যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন গুলো আছে, অন্তর্বর্তী কক্ষের ইলেকট্রন সমূহ যোজ্যতা কক্ষের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ, সেই আকর্ষণকে কমিয়ে দেয় বা সেই আকর্ষণকে হ্রাস করে দেয়, আবরণ করে দেয়। সেই প্রভাবটাকে বলা হয় আবরণী প্রভাব। বুঝতে পারলাম ব্যাপারটা? আর এই প্রত্যেকটা কক্ষের একটা আবরণী ক্ষমতা আছে। আবরণী ক্ষমতা অর্থাৎ সবাই একই রকম ভাবে আবরণ করতে পারে না। সবচেয়ে বেশি আবরণ করে কে? নিউক্লিয়াসকে এস কক্ষক। তাহলে এস এর আবরণী প্রভাব সব থেকে বেশি। তারপরে হচ্ছে পি কক্ষ, কক্ষক।
তারপরে ডি কক্ষক, তারপরে এফ কক্ষক। কিরকম ব্যাপারটা? এস কক্ষকটা সবচেয়ে বেশি আবরণ করে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে চাই, ইমাজিন করো তুমি একটা রুমের ভেতরে বসে আছো, এটা যেন তুমি এরকমই দেখতে তুমি। তাহলে তুমি এরকম একটা বাড়িতে বসে আছো একটা রুমের ভেতরে, আর তোমাদের রুমের দরজায় একটা পর্দা দেওয়া আছে, বাইরে আরেকজন আছে, বা বাইরে থেকে কেউ দেখছে তোমাকে। পর্দাটা যদি মোটা থাকে, প্রচুর মোটা, তাহলে কি সে বাইরে থেকে তোমাকে দেখতে পারবে, বা তুমি বাইরে ভেতর থেকে তাকে দেখতে পারবে? মোটা পর্দা থাকলে দেখতে পারবে না। মোটা পর্দা থাকলে সেই মানুষটাকে দেখতেই পারবে না তুমি। এস অরবাইটালটা হচ্ছে মোটা পর্দা। এস অরবাইটাল যদি নিউক্লিয়াসকে গার্ড করে দেয়, এস অরবাইটাল, তাহলে এই যে তারপরে ইলেকট্রন যদি যোজ্যতা কক্ষ থাকে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের আধানটাকে বেশি অনুভব করতে পারবে না, কারণ এ গার্ড করে দিচ্ছে। আর এটা হচ্ছে মোটা পর্দা। পর্দাটা না একটা পাতলা পর্দা দিলাম, পাতলা পর্দা যদি দিই, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে একটা মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু চিনতে পারবে না তাকে। এরকম হয়েছে তো, যে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, তুমি মনে হয় পড়াশোনা করছো রুমের ভেতরে, আর একটা পাতলা পর্দা দেওয়া আছে, বাইরে নাও বাবা আছে বা মা আছে, তোমার মনে হচ্ছে যে বাবা বা মা দাঁড়িয়ে আছে, তাহলে একটু পড়াশোনা করি, কারণ মনে হচ্ছে কেউ আছে। এস অরবিটাল থাকলে বুঝতে পারছে না কে আছে। পি অরবিটালটা হচ্ছে পাতলা পর্দার মতো, অর্থাৎ পি অরবিটাল যদি কোনো নিউক্লিয়াসকে গার্ড করে রাখে, তাহলে নিউক্লিয়াসের আধান কিন্তু অনেকটাই পৌঁছে যাবে বাইরে পর্যন্ত। ডি অরবিটালটা এই পর্দাটা যদি মশারি খাটিয়ে দিই, মশারি টাঙিয়ে দিই, তাহলে মশারি যদি কাটানো হয়, তাহলে কিরকম হবে পর্দাটা? খুবই পাতলা, সব দেখা যাবে, সব দেখা যাবে। তাহলে ডি অরবিটালটা হচ্ছে পাতলা পর্দার মতো বা মশারির মতো পর্দা। আর এফ অরবিটালটা হচ্ছে মশারিটায় অনেকগুলো ফুটো আছে, ছিদ্র আছে, মানে পচে গেছে মশারিটা। তাহলে ফুটো ফুটো মশারি যদি হয়, ছিদ্রযুক্ত মশারি যদি হয়, তাহলে সেটা হচ্ছে এফ অরবিটাল। তাহলে এস অরবিটাল হচ্ছে মোটা পর্দা, যেটা সবচেয়ে বেশি নিউক্লিয়াসকে স্ক্রিন করে। পি অরবিটাল হচ্ছে পাতলা পর্দা, যেটা মোটামুটি নিউক্লিয়াসকে স্ক্রিন করে, মানে এর আবরণী ক্ষমতা কম। ডি অরবিটাল মশারির মতো, মনে রাখবে, খুবই আবরণী প্রভাব সব অনেক কম। আর এফ অরবিটাল হচ্ছে ছিদ্রযুক্ত বা ফুটোযুক্ত মশারি, যেখান থেকে নিউক্লিয়াসের চার্জ অনায়াসে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে আবরণী ক্ষমতার ক্রম। যত এই দিক থেকে এই দিকে যাবে, স্ক্রিনিং ইফেক্ট ডিক্রিজ করবে, কমবে, হ্রাস পাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট বা আবরণী প্রভাব। নেক্সট আরেকটা কথা বলেই দিই এখানে, যদিও আমি ধর্মের ওখানে লিখিনি, এটা হচ্ছে ভেদন ক্ষমতা। মন দিয়ে শুনবে, এটা কিন্তু গুলিয়ে যাবে ব্যাপারটা। ভেদন ক্ষমতা, এটা বলা হয় পেনিট্রেশন ইফেক্ট বা পেনিট্রেটিং ইফেক্ট। পেনিট্রেশন ইফেক্ট, পাওয়ারও বলা হয় অনেক জায়গায়। পেনিট্রেশন ইফেক্টটা কি? এটা নিউক্লিয়াস, আর এটা বিভিন্ন কক্ষ আছে, 1 2 3 4, আর এইখান থেকে তুমি তাকাচ্ছ, বাইরে থেকে তুমি তাকাচ্ছ। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এখানে না এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা ডি অরবিটাল, এটা এফ অরবিটাল, তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে কোনটা? এস অরবিটাল। বা তুমি তুমি যদি এই দিক থেকে তাকাও, তাহলে সবচেয়ে বেশি ভেতরের দিকে কোনটা আছে? এস অরবিটাল। এস অরবিটাল নিউক্লিয়াসের বেশি কাছে, মানে সবচেয়ে ভেতরের দিকে, এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। ইফেক্ট বা পাওয়ার বলেছি, মানে ভেদন ক্ষমতা কি? ভেদন ক্ষমতা হলো নিউক্লিয়াসের যত কাছে কোনো কক্ষ থাকে, তার ভেদন ক্ষমতা তত বেশি। লিখে রাখবে পয়েন্টটা।
নিউক্লিয়াসের যত কাছে কোনো কক্ষ থাকে তার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। তাহলে এখানে যদি ভেদন ক্ষমতার ক্রম আমি লিখতে বলি, সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার? তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাহলে দেখো স্ক্রিনিং ইফেক্টের মতো এটা হয়ে যাচ্ছে, কিন্তু পার্থক্যটা কি? স্ক্রিনিং ইফেক্ট যখন বলছি তখন ভেতর থেকে তাকানো হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ ভেতর থেকে দেখছি যে কে স্ক্রিন করে আছে, এটাকে বলছি স্ক্রিনিং ইফেক্ট। আর বাইরের থেকে যদি তাকাই তাহলে সেটাকে বলছি ভেদন ক্ষমতা। ব্যাপারটা বুঝতে পারছি? ভেতর থেকে যদি দেখি তাহলে কে গার্ড করে রেখেছে, স্ক্রিন করে রেখেছে, এটাকে স্ক্রিনিং ইফেক্ট বলছি। আর বাইরের থেকে যদি দেখি নিউক্লিয়াসের কে যত ভেতরের দিকে আছে সেটাকে বলছি পেনিট্রেশন ইফেক্ট। দুটোরই ক্রম একই, ভেদন ক্ষমতার ক্রম আর স্ক্রিনিং ইফেক্ট বা আবরণী ক্ষমতা বা আবরণী প্রভাব একই জিনিস, ক্রমটা একই জিনিস, একই একই কিন্তু ব্যাপারটা একই নয়, ক্রমটা একই। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের কার্যকরী আধান। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, নিউক্লিয়াসের কার্যকরী আধান বা একে বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যাকে ডিনোট করা হয় জেড স্টার দিয়ে, জেড মাথায় স্টার বা জেড নিচে লিখলাম ই এফ এফ, ইফেক্টিভ। তার আগে আমাকে এটা বাংলায় বলে দিচ্ছি কার্যকরী নিউক্লিয় আধান। তার আগে আমাকে একটু বলো নিউক্লিয় চার্জ আর কার্যকরী নিউক্লিয় চার্জ ব্যাপারটা কি মনে হচ্ছে, একই না আলাদা? আলাদা মনে হচ্ছে, আলাদা মনে হচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, বুঝতে পেরে যাবে। বেন এটা নিউক্লিয়াস, আমি বললাম সোডিয়ামের নিউক্লিয়াস, তাহলে সোডিয়ামের নিউক্লিয়াস হলে প্রোটন সংখ্যা কত? তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ যাকে জেড দিয়ে ডিনোট করা হয়, জেড মানে হচ্ছে 11 সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু বলছি। এই নিউক্লিয়াসের চার্জ আছে, আর এইখানে না আমি বিভিন্ন কক্ষগুলো লিখলাম, আর এখানে যোজ্যতা কক্ষ আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই যোজ্যতা কক্ষ যে আধানটা অনুভব করছে নিউক্লিয়াসের, যদি সোডিয়ামের নিউক্লিয়াস হয় তাহলে কি 11টা প্রোটনেরই আধান সে অনুভব করছে? কোশ্চেন। যদি সোডিয়ামের নিউক্লিয়াস হয় আর এই যদি কক্ষগুলো এরকম ভাবে থাকে, তাহলে শেষ কক্ষের যে ইলেকট্রনটা আছে সোডিয়ামের 11টা প্রোটনেরই আধান অনুভব করছে, কম করছে না বেশি করছে? কম করছে, একদম ঠিক। কেন কম করছে? কারণ ভেতরের যে কক্ষগুলো আছে সেগুলো স্ক্রিন করে দিচ্ছে, আগেই বলে দিচ্ছি, স্ক্রিন করে দিচ্ছে, আবরণ করছে। তাহলে এই যে ইলেকট্রনটা যতটুকু আধান অনুভব করছে সেটাকে বলছি জেড স্টার। তাহলে জেড স্টার সমান কি? জেড স্টার সমান নিউক্লিয়াসের যে অ্যাকচুয়াল আধান, নিউক্লিয়ার চার্জ, সেখান থেকে কিছু জিনিস বাদ হবে। কি বাদ হবে? এই যে আবরণী যে ক্ষমতা আছে সেটা বাদ হবে, যেটাকে বলা হয় আবরণী ধ্রুবক, স্ক্রিনিং কনস্ট্যান্ট। স্ক্রিনিং কনস্ট্যান্ট একে সিগমা দিয়ে চিহ্নিত করা হয়। সিগমা জানি কিভাবে লিখতে হয়, এইভাবে। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে নিউক্লিয়াসের আধান মাইনাস আবরণী ধ্রুবক। প্রত্যেকটা অরবাইটালে আবরণী ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে। এস অরবাইটালে একটা আবরণী ধ্রুবকের মান আছে, পি অরবাইটালের আবরণী ধ্রুবকের মান আছে, ডি অরবাইটালে আবরণী ধ্রুবকের মান আছে, আর এফ অরবাইটালে আবরণী ধ্রুবকের মান আছে। তাহলে সেগুলো আমরা জানি যে আবরণী প্রভাবের সাথে বিভিন্ন আবরণী ধ্রুবক প্রায় সমান সমান। তাহলে যার আবরণী প্রভাব বেশি তার আবরণী ধ্রুবকের মান বেশি, এটা আমাদের আলোচনার বিষয় নয়। এখানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন আমাদের করতে দেয় না, শুধু এইটুকু জানতে হবে যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি। যদি পরবর্তীকালে তোমরা পড়াশোনা করো কেমিস্ট্রি নিয়ে, তাহলে একটা রুল আছে স্ল্যাটার্স রুল। সেই স্ল্যাটার্স রুল অনুযায়ী প্রত্যেকটা এলিমেন্টের আবরণী ধ্রুবক আর জেড স্টার নির্ণয় করা যায়, সেটা আমাদের সিলেবাসে নাই। এইটুকু বুঝে নিলাম যে কার্যকরী নিউক্লিয়ার আধান কাকে বলা হয়। নিউক্লিয়াসের যে আধান, সেই আধান থেকে যদি আবরণী প্রভাব বা আবরণী ধ্রুবককে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্যকরী আধান। নিশ্চয়ই সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যদি 11 থাকে
তাহলে কার্যকারী আধান কিন্তু 11 হবে না, ঠিক বলেছি তো? কম হবে, সবসময় কম হবে। তাহলে এইটা হয়ে গেল আবরণী প্রভাব, বেদন ক্ষমতা আর কার্যকরী নিউক্লিয় আধান। এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। আচ্ছা, এবার যেটা আমরা পড়বো, পর্যায় সারণীতে একটা জিনিস যেটা বারবার আমরা পড়বো, কোনো পর্যায় সারণীতে পর্যায় বরাবর, পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিক, লেফট টু রাইট যদি যাই, তাহলে এই প্রপার্টি গুলো কিরকম চেঞ্জ হয়, আর কোনো গ্রুপের টপ টু বটম যদি যাই, উপর থেকে নিচের দিকে যদি যাই, তাহলে কিরকম পরিবর্তন হয়, এটা কিন্তু সমস্ত ধর্মের ক্ষেত্রেই আমরা পড়বো, আগেও পড়েছি। তাহলে পর্যায় সারণীতে জেড স্টারটা বাম দিক থেকে ডান দিকে কিরকম পরিবর্তন হয়, আর উপর থেকে নিচের দিকে কিরকম পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তন বলতে বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা জানবো। প্রথমে তো মুখস্থ রাখবো, কিন্তু বুঝে মুখস্থ রাখবো। এখন তোমাদের সবারই কাছে একটা কোশ্চেন হলো, যদি নিউক্লিয়াস পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, যেমন আমি পর্যায় 2 বললাম, পর্যায়ে 2 বাম দিক অর্থাৎ লিথিয়াম থেকে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এইদিকে যদি যাওয়া হয়, তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি মনে হচ্ছে, বাড়বে না কমবে? বুঝে অ্যান্সার দেবে। আচ্ছা, কিছু স্টুডেন্ট বলছে বাড়বে, কিছু জন বলছে বাড়বে। ঠিক আছে, দেখে নেওয়া যাক বাড়বে না কমবে। মন দিয়ে শুনবে আমি যেটা বলছি। ঠিক আছে, দেখে নিচ্ছি তো। বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া হয়, যেমন লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 3, বেরিলিয়ামের ক্ষেত্রে 4, বোরনের ক্ষেত্রে 5, 6, 7, 8, 9, 10। আমি দেখছি লিথিয়াম হচ্ছে 3টে প্রোটন থাকে, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 1টা ইলেকট্রন। তাহলে আমি দেখতে পারলাম যে 2টো কক্ষ আছে, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 1টা। বেরিলিয়ামের ক্ষেত্রে যখন যাব 4টে প্রোটন হয়ে গেছে, কক্ষের সংখ্যা কি বাড়ছে দেখো তো? কক্ষের সংখ্যা বাড়ছে, কক্ষের সংখ্যা, কক্ষ সংখ্যা একই থাকছে, ভালো করে দেখো আর বুঝে বলো। কক্ষের সংখ্যা একই থাকছে, ইলেকট্রন সংখ্যা বাড়তে পারে, কিন্তু কক্ষের সংখ্যা তাহলে একই আছে। অর্থাৎ তুমি এই দিক থেকে যতই এই দিকে যাও, প্রোটন সংখ্যা বাড়বে, কিন্তু কক্ষের সংখ্যা বাড়ছে না। অর্থাৎ যোজ্যতা কক্ষকে একটাই কক্ষ স্ক্রিন করে আছে, এখানেও একটা স্ক্রিন করে আছে এস অরবিটাল, এখানেও এস অরবিটাল স্ক্রিন করে আছে। এবার যতই তুমি যাও প্রোটন সংখ্যা বাড়ছে, কিন্তু স্ক্রিন করার যে অরবিটাল সেটা একটাই। তাহলে যদি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, তার মানে কি বৃদ্ধি পাচ্ছে, জেড বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু অরবিটাল একই থাকছে, স্ক্রিনিং করার যে অরবিটাল, সেই স্ক্রিনিং অরবিটালটা একই থাকছে। তাহলে কি মনে হচ্ছে তোমার, নিউক্লিয়াসের চার্জ যদি বেশি পায় আর যদি কক্ষের সংখ্যা একই থাকে, তাহলে আকর্ষণটা বাড়বে না কমবে? বাড়বে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে না কমবে? বৃদ্ধি পাবে। এবার যাদের অসুবিধা ছিল তাদের অসুবিধা দূর হয়ে গেছে আশা করি। তাহলে বাম দিক থেকে ডান দিকে যেহেতু প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু অরবিটাল সংখ্যা বৃদ্ধি পায় না, কক্ষের সংখ্যা একই থাকে, স্ক্রিন করে যেটা সেই অরবিটালটা একই থাকে, তাই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি বলতে পারি যে কক্ষ মানে এন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু জেড বৃদ্ধি পাচ্ছে। এটা একই থাকছে, এটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জেড স্টার বৃদ্ধি পায়। এবার তোমরা বুঝে বলবে, উপর থেকে নিচের দিকে যদি যাই, অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বলি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, কমবে। কমবে কি বাড়বে দেখে নি তাহলে আমরা একটু। উপর থেকে নিচের দিকে গেলে দেখবে, যেমন লিথিয়াম,
প্রথম কক্ষে দুটো, দ্বিতীয় কক্ষে একটা, প্রোটন সংখ্যা 3, প্রোটন সংখ্যা 11। সোডিয়ামের ক্ষেত্রে দেখো 11টা প্রোটন আছে কিন্তু কক্ষের সংখ্যাও বেড়ে গেছে। পটাশিয়াম 19টা, তখন দেখবে কক্ষের সংখ্যাও বাড়ছে আর প্রোটন সংখ্যাও বাড়ছে, অর্থাৎ এনও বৃদ্ধি পাচ্ছে আর জেডও বৃদ্ধি পাচ্ছে, দুটোই বৃদ্ধি পাচ্ছে। তো ঠিক বলেছি? ওপর থেকে নিচের দিকে এন মানে কক্ষর সংখ্যাও বাড়ছে আর জেডও বাড়ছে, প্রোটন সংখ্যাও বাড়ছে, দুটোই বাড়ছে। যদি দুটোই বাড়ে তাহলে তো বলতে পারছি না বাড়ছে না কমছে। এক্ষেত্রে জেড স্টার প্রায় একই থাকে, প্রায় একই থাকে, বা আমরা বলে দিই কনস্ট্যান্ট থাকে। জেড স্টার কনস্ট্যান্ট, ওপর থেকে নিচের দিকে জেড স্টার ধ্রুবক, মনে থাকবে। যেহেতু প্রোটন সংখ্যা বাড়ছে আর স্ক্রিন করার অরবিটালও বাড়ছে, তাই শেষ কক্ষের যে ইলেকট্রন, নিউক্লিয়াসের চার্জ প্রায় একই রকম অনুভব করবে ওপর থেকে নিচের দিকে যদি আসে। কম বেশি একটু হয় সেটাকে কনসিডার করা হচ্ছে না। তাই আমি বুঝে নিলাম পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, আর পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে জেড স্টার প্রায় একই থাকে। এটা প্রথমে মুখস্থ করবে, কিন্তু বুঝে মুখস্থ করবে, ভুল যেন কেউ করে দিও না। কেউ যদি ভুল বলে দাও যে বাম দিক থেকে ডান দিকে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হ্রাস পায় স্যার, বলছিলে অনেকজনা, তাহলে সেটা কিন্তু খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আর কি সেই ভুলটাকেই ব্যাখ্যা করবে তোমরা, আমি জানি সেই ভুলটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবে তোমরা, কারণ ব্যাখ্যা করতে তোমরা এক্সপার্ট আছো। বানাতে, যাকে বলা হয় বানিয়ে লেখা, বানিয়ে লেখায় তোমাদের কেউ হাত ধরতে পারবে না। কেমিস্ট্রিটাকে কখন হিস্ট্রি করে ফেলবে তোমরা নিজেও জানো না। এরপর আসছি অ্যাটমিক সাইজ, যেটাকে অ্যাটমিক রেডিয়াসও বলা হয়। অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বলার আগে আমি জেনে নিই যে কতগুলো পারমাণবিক ব্যাসার্ধ হয়, কত টাইপের। সিলেবাসে আমাদের 3টে টাইপের আছে। তার আগে ছোট্ট একটা কোশ্চেন, যে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? বলে দাও। যে বললে নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ, একদমই ঠিক বলেছো। নিউক্লিয়াস থেকে শেষ কক্ষ বা যোজ্যতা কক্ষের যে দূরত্ব তাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। এগুলো আমরা নির্ণয় করে নিয়েছি। কিন্তু আরেকটা কথা যদি বলি, সহজভাবে যদি বলি, পারমাণবিক ব্যাসার্ধ মানে কি? একটা পরমাণুর ব্যাসার্ধকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। পরমাণুগুলোকে গোলাকার বা স্ফেরিক্যাল ভাবা হয়, আর গোলাকৃতি বা স্ফেরিক্যাল যদি হয় তাহলে তার ব্যাসার্ধকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। সেটা 3 রকমের হয়, আমাদের সিলেবাস অনুযায়ী বলছি 3 রকমের। একটাকে বলছি সমযোজী ব্যাসার্ধ, আর কোনো কোশ্চেন তোমরা করবে না, শুধু শুনতে থাকবে, যাকে ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস। দ্বিতীয়টাকে বলা হয় ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস, আর তৃতীয়টাকে বলা হয় ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। ইংলিশে লিখলাম, ভ্যান্ডারওয়াল কিন্তু একজনের নাম তোমরা জানো, ভ্যান্ডারওয়ালস রেডিয়াস। তাহলে প্রথমে বলছি সমযোজী ব্যাসার্ধ কাকে বলে। সমযোজী বন্ধনে আবদ্ধ, একটা পরমাণু আমি এরকম করে লিখলাম, তার সাথে আরেকটা পরমাণু, এটা পরমাণু নিউক্লিয়াস, আর তার সাথে আরেকটা পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। নিশ্চয়ই একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে তখন একটা ওভারল্যাপিং হবে, অভিলেপন হবে, দুটো অরবিটালের অভিলেপন হবে। এখানে অভিলেপন দেখিয়েছি গোল করে, যে জায়গাটা দেখাচ্ছি। তাহলে এই যে অভিলেপন হয়েছে, আর এটা সমযোজী ব্যাসার্ধ, এইটা একটা নিউক্লিয়াস, এইটা একটা নিউক্লিয়াস। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। কি বললাম? ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। বাংলায় বলা হয় আন্ত নিউক্লিয় দূরত্ব। সেই আন্ত নিউক্লিয় দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। এটা অর্ধেক করলাম, সেটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ কাকে বলে? শর্ত হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো মৌলের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। যদি আমি এইটাকে আর বলি, তাহলে আর হচ্ছে 1/2 ইন্টু ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স।
এবার এখানে আরেকটা কথা আছে, যদি পরমাণু অনুটা যদি A2 টাইপ হয়, A2 টাইপ মলিকিউলকে কি বলা হয় বাংলায়? একে বলা হয় আগে ইংলিশটা বলে দিই, হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল। হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল মানে কি? একই মৌলের দুটো নিউক্লিয়াস। যেমন উদাহরণ বলছি, হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, মানে H2, F2, Cl2, মিউট করে রাখো, Br2, F2, Cl2, Br2, I2, এগুলো হচ্ছে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল। অর্থাৎ এই পরমাণুটাও আর এই পরমাণুটা দুটোই পরমাণু সেম। তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক যদি হয় তাহলে ফর্মুলা হবে না, হাইড্রোজেনের রেডিয়াস বার করতে বলেছে, তাহলে আর সাফিক্সে হাইড্রোজেন, এটা সমান হচ্ছে হাফ ইন্টু হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। যদি টাইপটা AB টাইপ হয়, যেটাকে বলা হয় হেটারোনিউক্লিয়াস ডাইঅ্যাটমিক মলিকিউল, AB টাইপ হেটারোনিউক্লিয়াস, যেমন এক্সাম্পল হচ্ছে HCl, HF, HBr ইত্যাদি, এটাকে বলা হয় হেট্রোনিউক্লিয়াস। হেট্রোনিউক্লিয়াস যদি হয় তাহলে দুটো নিউক্লিয়াস আলাদা। এক্ষেত্রেও কিন্তু হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা নির্ণয় করি সেটা কিরকম হয় না, RAB নির্ণয় করতে চাইছি বা RHCl নির্ণয় করতে চাইছি, HCl এর সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করতে চাইছি, তখন ফর্মুলাটা হয়ে যাবে RA প্লাস RB। হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে RAB সমান RA প্লাস RB। মানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে RHCl, তাহলে কি লিখবে? RH প্লাস RCl। RH টা কোথা থেকে এসছে? হোমোনিউক্লিয়ার ডায়াটমিক যেভাবে বার করলাম। আর RCl টা কোথা থেকে এসছে? এটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক যেভাবে বার করলাম আমি। অর্থাৎ RH এসছে হাফ ইন্টু হাইড্রোজেনের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, আর RCl সমান হাফ ইন্টু ফ্লোরিনের ইন্টারমলিকুলার ডিস্টেন্স। আর সেখান থেকে কি হলো, RHCl হলো RH প্লাস RCl। পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দেয় যে HCl এর সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করো, তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ আর ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ। দেখো বইতে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড বলি, HCl একটা কোশ্চেন দেওয়া আছে, দেখে নাও বইতে, যদি বইটা কাছে থাকে। তাহলে এইভাবে পারমাণু সমযোজী ব্যাসার্ধ কাকে বলে আমি জেনে গেলাম, আর কিভাবে নির্ণয় করতে হয়, যদিও এই পার্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বইতে আছে বলে দিলাম। শুধু এইটুকু জেনে রাখো যে সমযোজী ব্যাসার্ধ কাকে বলে। এরপর আসছি ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ কাকে বলে? দেখো ধাতুগুলো যখন আমি বলবো, ধাতু কিন্তু ওভারল্যাপিং করে না, অর্থাৎ একটা ধাতুর অণু আর একটা ধাতুর অণুর সাথে কিন্তু অভিলেপন করে না, পাশাপাশি বসে যায়। তাহলে এখানে কমন এরিয়া কিন্তু নেই, একটা অণু আর একটা অণু পাশাপাশি, ধাতব অণু বলছি। তাহলে মেটালিক রেডিয়াসের ক্ষেত্রে এই দুটো অণুর মধ্যবর্তী দূরত্বকে কি বলে? আবার একই কথা, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। আর এইটার অর্ধেকটাকে কি বলবো? মেটালিক রেডিয়াস। তাহলে ধাতব ব্যাসার্ধ কাকে বলা হয়? ধাতব ব্যাসার্ধ হচ্ছে কোনো ধাতব অণুর দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, তাদের অর্ধেককে বলছি মেটালিক রেডিয়াস। এবার আমার কোশ্চেন, কোভ্যালেন্ট রেডিয়াস RCOV বা সমযোজী ব্যাসার্ধ আর আর মেটালিক রেডিয়াস MET বললাম, তাহলে কোনটা বড় তোমার কি মনে হচ্ছে? সমযোজী ব্যাসার্ধ বড় হবে না মেটালিক রেডিয়াস বড় হবে? মেটালিক রেডিয়াস বড় হবে। লেস দ্যান সাইন দিয়ে দিলাম, কারণ মেটালিক রেডিয়াসের ক্ষেত্রে কমন এরিয়াটা নেই, ওভারল্যাপিং এরিয়াটা নেই, যেটা সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে এই কমন এরিয়া বা ওভারল্যাপিং এরিয়াটা আসছিল। তার ফলে সমযোজী ব্যাসার্ধর যে পরিমাণ আর ধাতব ব্যাসার্ধের যে পরিমাণ, ধাতব ব্যাসার্ধটা বেশি হবে। লাস্ট হচ্ছে ভ্যান্ডারওয়াল রেডিয়াস। ভ্যান্ডারওয়াল রেডিয়াস কাকে বলে বলে দিই আগে, ভালো করে শুনবে, ডেফিনেশনটা পরীক্ষায় লিখতে দিতে পারে।
মন দিয়ে শুনবে। এইখানে কিন্তু কঠিন অবস্থায় এই কথাটা বলা হবে, কঠিন অবস্থায় বা সলিড ফেজ। কঠিন অবস্থায় ভেবে নাও কোনো অণু বা কোনো মৌলের, এটা একটা অণু ভেবে নাও, আর এইটা আর একটা অণু। কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি দুটো অণুর, সবচেয়ে কাছাকাছি দুটো অণুর প্রতিবেশী পরমাণু, এই দুটো পরমাণুকে বলছি প্রতিবেশী পরমাণু। মন দিয়ে শুনবে কিন্তু, বারবার বলছি। কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটো অণুর প্রতিবেশী পরমাণুর বা কাছাকাছি দুটো পরমাণুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। সেই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। অর্থাৎ যদি ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে আমি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ বলি, একটা Cl2 অণু আছে, সেই Cl2 আমরা জানি গ্যাসীয় অবস্থায় থাকে, সেটাকে যদি ঠান্ডা করে আমি কঠিন অবস্থায় নিয়ে যাই, তাহলে সেই Cl2 অণুগুলো যতটা পারবে কাছাকাছি আসবে কঠিন অবস্থায়। আমরা জানি কঠিন অবস্থায় অণুগুলো কাছাকাছি থাকে। তাহলে দেখা গেল যে এইটা একটা Cl2 অণু আর এটা একটা Cl2 অণু, এরা এত কাছেই আসতে পেরেছে কঠিন অবস্থায়। তাহলে কাছাকাছি অবস্থিত কঠিন অবস্থায় দুটো অণুর প্রতিবেশী পরমাণু, এরা সবচেয়ে কাছাকাছি দুটো পরমাণু, তাদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার আমাকে কেউ বুঝে বলে দাও যে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস আর মেটালিক রেডিয়াস সব থেকে বড় কোনটা হবে? সবচেয়ে বেশি ভ্যান ডার ওয়াল রেডিয়াস আর ভ্যান ডার ওয়াল, তারপরে আর মেটালিক, তারপরে আর কোভ্যালেন্ট। আচ্ছা, এইটা অণুও হতে পারে পরমাণুও হতে পারে। যেমন মানে হিলিয়াম আছে, তাহলে হিলিয়াম তো তোমার অণু নয়, হিলিয়াম তো পরমাণু। একটাই হিলিয়াম থাকে, কখনোই He2 লিখি না আমরা, বা নিয়ন আর্গন। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে যদি ভ্যান ডার ওয়াল রেডিয়াসের সংজ্ঞা জিজ্ঞাসা করে, তাহলে কঠিন অবস্থায় হিলিয়ামের দুটো পরমাণু যতটা কাছে এসেছে, না এতটা কাছেই আসতে পেরেছে, এর থেকে কাছে আসতে পারছে না। তাহলে কঠিন অবস্থায় এই কাছাকাছি এসছে, তাহলে দুটো প্রতিবেশী যে পরমাণু তাদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলছি আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এটা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আর এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, এটা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। বোঝাতে পেরেছি তিনটে রেডিয়াসের কথা, যে কোনটা সমযোজী বন্ধন, কোন সমযোজী ব্যাসার্ধ, কোনটা ধাতব ব্যাসার্ধ, আর কোনটা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এখন কোশ্চেন করবে না, আমি একটু পড়িয়ে দিই তারপরে কোশ্চেন করবে, মনে মনে এখন ধরে রাখো কোশ্চেন গুলো। পর্যায় সারণী বরাবর কিরকম ভাবে রেডিয়াসের পরিবর্তন হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছি আমরা এই কোশ্চেনটা করব। অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট রেডিয়াসটা কি চেঞ্জ হয় আমরা একটু জানবো। অর্থাৎ আমি যদি আবার ওই বলি, লিথিয়াম থেকে শুরু করি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। তাহলে তোমাদের কি মনে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ব্যাসার্ধ বৃদ্ধি পায় না হ্রাস পায়? হ্রাস পায়। আর কেউ? কমবে। আর কেউ? কেউ কি বলছো বাড়বে? যদি কেউ বলো বাড়বে তাহলে আমাকে বলো যে স্যার বাড়বে। কেউ আছো নাকি বাড়বে বলছো? কেউ বলছো না? তার মানে একদম ভালোভাবে মুখস্থ করেছো মাধ্যমিক লেভেলে যে এইদিকে হ্রাস পায়। বলো বলো তাড়াতাড়ি। হ্যাঁ, জেনারেলটাই বলছি, যে এগুলো যখনই বলবো না জেনারেলটা বলবো, সাধারণত কি হয় বলবো, হ্যাঁ, ব্যতিক্রম গুলো এখানে বলবো না। এখানে সাধারণত কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, বাড়ে না কমে। তাহলে জেনারেলি দেখেছি যে এই দিক থেকে এই দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। তাহলে খুব ভালো মুখস্থ করেছো তোমরা, রেডিয়াস হ্রাস পায় আর হ্রাস পায়, ডিক্রিজ করে বাম দিক থেকে ডান দিকে, এটা মুখস্থ থাকতেই হবে। এবার ব্যাখ্যাটা দিচ্ছি কেন হ্রাস পায়, সেটা ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখো, বাম দিক থেকে ডান দিকে গেলে জেড স্টারটা কি হয়, কেউ বলবে আমাকে? জেড স্টার
একটু আগেই করেছি। বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, মনে রাখো বৃদ্ধি পায়। আর কি এন কি হয়, কক্ষর সংখ্যা কি হয়? একই থাকে, একই থাকে। এবার আমি একটু বুঝিয়ে বলছি, শোনো মন দিয়ে। তাহলে বাম দিক থেকে ডান দিকে জেড স্টার বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কক্ষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, একই থাকছে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণটা বাড়বে না কমবে? আকর্ষণ বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পায়। যদি আকর্ষণ বৃদ্ধি পায় তাহলে অরবাইটালটা ছোট হতে হতে যাবে, কনস্ট্রাক্ট হবে, ছোট হবে। ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের যেহেতু পড়িয়ে দিয়েছি আমি, মনে আছে রেডিয়াস বলেছিলাম, রেডিয়াসের সাথে ফর্মুলা ছিল, রেডিয়াসের একটা ফর্মুলা মনে আছে, রেডিয়াসের ফর্মুলা আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড, ছিল তো? ই স্কোয়ার ছিল না? ভুলে গেলে ফর্মুলাটা? মনে আছে? তাহলে এম জেড স্কোয়ার, দেখো এখানে সবই ধ্রুবক আছে। এনটার সাথে আর এর কি সম্পর্ক? প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? আর এর সাথে এন ডাইরেক্ট দেখতে পাচ্ছি, প্রপোর্শনাল বলছে ইনভার্সলি প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ কক্ষের সংখ্যা যদি বৃদ্ধি পায় রেডিয়াস বৃদ্ধি পাবে। এই পয়েন্টটা স্টার দিয়ে রেখে দেবে। কক্ষের সংখ্যা যদি বৃদ্ধি পায় রেডিয়াস বৃদ্ধি পাবে। আর একটা পয়েন্ট দেখো, জেড এর সাথে কি আছে, ইনভার্সলি প্রপোর্শনাল আছে না? তাহলে জেড স্টারের সাথেও বলতে পারি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এইখান থেকেই বলতে পারি যদি নিউক্লিয়াসের কার্যকরী আধান বৃদ্ধি পায় রেডিয়াস ছোট হবে। তাহলে দেখো জেড স্টার বৃদ্ধি পাচ্ছে, রেডিয়াস কি হবে, ছোট হবে। কক্ষের সংখ্যা একই থাকছে, তাই এখানে এইটা আলোচনা করছি না আমরা, কিন্তু পরবর্তীকালে আলোচনা হবে। তাহলে এখান থেকে বুঝে গেলাম নিউক্লিয়াসের আধান যদি বৃদ্ধি পায়, কার্যকরী আধান যদি বৃদ্ধি পায়, রেডিয়াস বৃদ্ধি পায়। আচ্ছা, এইটা এরকম ভাবে আমি লিখে দিতে পারি, রেডিয়াসের একটা অর্ডার দেওয়া আছে 123, 89, 80, 77, 74, এটাও প্রায় 74-এর কাছাকাছি, 72, আর এটা হচ্ছে 160। ইউনিটটা হচ্ছে পিকোমিটার, পিএম। যারা দেখতে পাচ্ছ না তারা শুনে নাও, 123 পিকোমিটার, 89 পিকোমিটার, 80 পিকোমিটার। দেখো কমছে, কমতে কমতে নাইট্রোজেন অক্সিজেনের একটু প্রায় কাছাকাছি দেখে নিয়েছি, প্রায় আমি পূর্ণ সংখ্যাটাই লিখেছি। আর নিয়নে গিয়ে, নিয়নে গিয়ে রেডিয়াসটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, 160 পিকোমিটার হয়ে গেছে। কোশ্চেন তোমাকে করা হয় যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, বা এখানে যদি আর্গন থাকে এর পরের যে পর্যায় আছে, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এখান থেকে যদি পরপর যাই আর্গনেও দেখবো যে রেডিয়াসটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে রেডিয়াস হ্রাস পায়, ডিক্রিজ করে, কিন্তু হঠাৎ করে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বেড়ে যায়। তাহলে তোমাকে কোশ্চেন করবে যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে রেডিয়াস গুলো হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় কেন, বেশি হয় কেন? নিয়ন বা আর্গনের ক্ষেত্রে রেডিয়াস বেশি হয় কেন, যদিও পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়? কেউ অ্যান্সার দিতে পারবে? আমি বলে দিচ্ছি, শোনো, আমি বলছি শোনো। এইগুলোর ক্ষেত্রে, এই যে আমি বললাম, এগুলোর ক্ষেত্রে হয় মেটালিক রেডিয়াস ক্যালকুলেট করা হয়েছে, নাহলে সমযোজী রেডিয়াস ক্যালকুলেট করা হয়েছে। নিয়নের ক্ষেত্রে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যে রেডিয়াসটা আমরা লিখেছি এইখানে, সেটা ভ্যান্ডারওয়াল রেডিয়াস। কি বললাম? ভ্যান্ডারওয়াল রেডিয়াস। আর একটু আগেই বলে দিয়েছি যে ভ্যান্ডারওয়াল রেডিয়াস কি হয়, বেশি হয়। তাহলে তুমি কি বলবে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে যে ব্যাসার্ধটা লেখা হয়েছে বা যে ব্যাসার্ধটা নেওয়া হয় সেটা ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ নেওয়া হয়। আর ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ সবসময় ধাতব ব্যাসার্ধ আর সমযোজী ব্যাসার্ধর তুলনায় অনেক বেশি হয়, তাই এক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাসার্ধগুলো বেশি হয়। যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাই, অর্থাৎ আমি যদি বলি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কে বলবে, তাড়াতাড়ি বলো।
বৃদ্ধি পায়, মুখস্থ আছে একদম, বৃদ্ধি পায়। দেখো বৃদ্ধি পায় আমি সহজভাবে বলে দিচ্ছি, তাড়াতাড়ি শুনে নাও। যে এক্ষেত্রে এন বৃদ্ধি পায়, কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু জেড কি থাকে, প্রায় একই থাকে। তাহলে জেড যদি প্রায় একই থাকে আর কক্ষের সংখ্যা যদি বৃদ্ধি পায়, শুনতে থাকো, জেড যদি প্রায় একই থাকে আর কক্ষের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে নিউক্লিয়াস আর শেষ কক্ষের মধ্যে আকর্ষণ কমে যাবে, দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ ব্যাসার্ধ বেড়ে যাবে। ফ্লুরিনের ক্ষেত্রে দেখা যায় যে 72, ক্লোরিন 99, ব্রোমিন 114, আয়োডিন 133 পিকোমিটার। মুখস্থ করতে হবে না। তাহলে এটা আমরা দেখে নিলাম যে নিউক্লিয়াসের আধান যদি একই থাকে, কক্ষের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে নিউক্লিয়াস আর শেষ কক্ষের মধ্যে আকর্ষণ কমে যায়। এখানে লিখবে আকর্ষণ হ্রাস পায়, অর্থাৎ আকার বড় হবে। তাহলে 3টে পয়েন্ট অবশ্যই পরীক্ষায় উল্লেখ করবে, জেড স্টার, কক্ষের সংখ্যা, আকর্ষণ। কোশ্চেন হচ্ছে যে ব্যাসার্ধ পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে কি হয় আর উপর থেকে নিচে কি হয়, এটা কোশ্চেন হয় পরীক্ষার সময়। নেক্সট টপিক হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। আয়নীয় ব্যাসার্ধ, কেউ আমাকে বলে দেবে যে আয়নীয় ব্যাসার্ধ, আয়নিক রেডিয়াস কাকে বলে? শর্টকাটে যদি বলি, একটা আয়নের ব্যাসার্ধকে আয়নীয় ব্যাসার্ধ বলে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের মধ্যে দূরত্ব যেটা, সেটাই। আয়ন কয় প্রকার বলে দিয়েছি, ক্যাটায়ন, ক্যাট লিখছি বলে বেড়াল ভাববে না কেউ, ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ আর অ্যানায়নের ব্যাসার্ধকে আয়নীয় ব্যাসার্ধ বলে, অর্থাৎ মেটাল বা কোনো ধাতুর প্লাস হতে পারে, বা নন মেটাল বা কোনো অধাতুর মাইনাস হতে পারে, এগুলোকে বলা হয় আয়নীয় ব্যাসার্ধ। তোমাকে এখন যদি কোশ্চেন করা, এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, প্রচুর পরিমাণে দেয়, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস কার ব্যাসার্ধ বেশি এবং কেন? সোডিয়ামের ব্যাসার্ধ বেশি সোডিয়াম প্লাসের তুলনায়। আচ্ছা, ক্লোরিন আর সিএল মাইনাস ক্লোরাইড কার ব্যাসার্ধ বেশি এবং কেন? সিএল মাইনাসের ব্যাসার্ধ বেশি। কেন বলি, তোমাকে যে কোশ্চেনটা দেয়, জেনারেল কোশ্চেনটা শুনে রাখো, কোনো লিখে রাখো, কোনো মৌলের প্রশম পরমাণুর তুলনায় ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট, কোনো মৌলের প্রশম পরমাণুর তুলনায় ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট এবং অ্যানায়নের ব্যাসার্ধ বড়, কেন ব্যাখ্যা করো। লিখে নিয়েছি, কোনো মৌলের প্রশম পরমাণুর তুলনায় ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট আর অ্যানায়নের ব্যাসার্ধ বড়। যেমন দেখো, সোডিয়াম পরমাণু আর তার ক্যাটায়ন, তাহলে সোডিয়ামের যে ক্যাটায়ন তার পরমাণু ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ ছোট হয়ে গেল আর সোডিয়ামের বড়। আবার দেখো, যদি প্রশম পরমাণু ক্লোরিন থাকে, অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয়ে গেল ক্লোরিনের ব্যাসার্ধর তুলনায়। বুঝতে পেরেছি ব্যাপারটা? ব্যাখ্যা দিচ্ছি, শুনে নাও। সোডিয়াম দিয়ে উদাহরণটা দিই, না সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি হচ্ছে, শুনে নাও, আমি জানি তুমি অ্যান্সারটা জানো। সোডিয়ামে থাকছে 11টা প্রোটন, সেই 11টা প্রোটন কতগুলো ইলেকট্রনকে আকর্ষণ করছে? 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। যখনই সোডিয়াম প্লাসে আমি যাব, তখন কিন্তু প্রোটন সংখ্যা 11টা, ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেছে? তাহলে আমি বলছি যে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছে আর 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, কোথায় আকর্ষণটা বেশি? সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আকর্ষণ বেশি, মানে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে জেড স্টারটা বেশি, ঠিক বলেছি তো? জেড স্টারটা বেশি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন এক্ষেত্রেই দেখা যাচ্ছে, দেখো সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ। প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষে 1টা ইলেকট্রন। আর যখনই সোডিয়াম প্লাস যাচ্ছি, দেখো
শেষের যে কক্ষটা সেই কক্ষটা বেরিয়ে চলে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে কখনো কখনো দেখা যায় যে শেষ কক্ষটা অর্থাৎ যেখান থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে সেখানে কক্ষটাই ভ্যানিশ হয়ে যায়। এটা সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে, সব ক্ষেত্রে হবে না। তাই এক্ষেত্রে কি দেখা যায়, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেল, কক্ষ ভ্যানিশ হয়ে গেল, তাই আকারটা ছোট হয়ে যায়। তুমি কি বলবে, যদি কোনো প্রসম পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়নে পরিণত হলে প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ইলেকট্রন সংখ্যা কমে যায়, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের প্রতি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেয়ে যায়। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস এবং শেষ কক্ষের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, আকার ছোট হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনটা যে কক্ষ থেকে বেরোচ্ছে সেই কক্ষটাই ভ্যানিশ হয়ে যায়, সেই কক্ষর অস্তিত্ব থাকে না, সেই কক্ষ অবিলুপ্ত হয়। তাই নিউক্লিয়াস এবং কক্ষের মধ্যে দূরত্ব কমে যায়, ব্যাসার্ধ কমে যায়, আয়নিক ব্যাসার্ধ হ্রাস পায়। অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, ক্লোরিন দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, ক্লোরিন আর Cl মাইনাস কি হয়, একটা ইলেকট্রন গ্রহণ করলে সে Cl মাইনাসে পরিণত হয়। 17টা প্রোটন ছিল, 17টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল, এখানে 17টা প্রোটন কতগুলো ইলেকট্রনকে আকর্ষণ করবে, 18টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে জেড স্টারটা কি হলো, হ্রাস পেয়ে গেল। যদি জেড স্টার হ্রাস পেয়ে যায় তাহলে আকর্ষণ হ্রাস পেয়ে যায়, আকর্ষণ হ্রাস পেয়ে যায় মানে আকার বড় হয়ে যাবে। একটা পয়েন্ট এটা। আর একটা পয়েন্ট আছে, দেখো এখানে 17টা প্রোটন 17টা ইলেকট্রন ছিল, এখানে আর একটা এক্সট্রা ইলেকট্রন এসছে। এক্সট্রা ইলেকট্রন আসার মানে কি, যে ইলেকট্রন গুলো আগে থেকে ছিল আর আগত ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে। যদি বিকর্ষণ হয় তাহলে দূরত্ব কি হবে, বৃদ্ধি পাবে। দূরত্ব যদি বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পাবে। তাহলে আমরা জেনে গেছি যে যদি ক্যাটায়ন পরিণত হয় তাহলে আকার হ্রাস পায়, আর যদি অ্যানায়নে পরিণত হয় আকার বৃদ্ধি পায়। এইটা ডিটেলসে আমার ভিডিওতে পাবে, এটাতে আমি শর্টকাটে বলে দিলাম, তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আচ্ছা, যদি তোমাকে কোশ্চেন করা হয় F2+ আর F3+, তাহলে কি মনে হচ্ছে সবচেয়ে বড় আকার কার আর সবচেয়ে ছোট আকার কার? সবচেয়ে বড় আয়রন আর সবচেয়ে ছোট আয়রন 3+। কারণ দেখো এক্ষেত্রে ক্যাটায়নের আধান বাড়ছে, মানে কি তুমি জেনে গেছো যে যত আধান বাড়বে মাথায় পজিটিভ চার্জ বাড়বে তত আকার ছোট হবে। এটারও ডিটেলস আমি কিন্তু ভিডিওতে বলেছি, শুনে নেবে। তাহলে আমি একটা জিনিস জানি, অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে রেডিয়াস কি হবে, আয়নিক রেডিয়াস হ্রাস পাবে, মনে থাকবে। আর অ্যানায়ন যদি হয়, মানে অক্সিজেন মাইনাস অক্সিজেন 2-, কি মনে হচ্ছে কার আকার বড় হবে? অক্সিজেন 2-, অর্থাৎ এখানে লেস দ্যান সাইন, অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে আধান যদি বৃদ্ধি পায় তাহলে আকার বৃদ্ধি পাবে। বলে দিলাম, শুনে নাও। হেডিং দেবে আইসো ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে, আইসো ইলেকট্রনিক স্পেসিসের ক্ষেত্রে, আর এটাই পরীক্ষায় দেয়। হ্যাঁ, ফর আইসো ইলেকট্রনিক স্পেসিস, ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো। আয়নিক রেডিয়াস, আইসো ইলেকট্রনিক স্পেসিস আমরা জানি, যেমন উদাহরণ দিচ্ছি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, সিলিকন 4+। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কিন্তু 10, আগে বলে দিয়েছি আমি, প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10, কিন্তু প্রোটন সংখ্যা সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। তাহলে এখন যদি কোশ্চেন করা হয় এই যে আইসো ইলেকট্রনিক স্পেসিস লিখেছি, সবচেয়ে ছোট রেডিয়াস কার? সিলিকন 4+, সব থেকে ছোট রেডিয়াস। নাইট্রোজেন 3-, অক্সিজেন 2-, ফ্লুরিন মাইনাস। তাহলে এদের ক্ষেত্রে যদি বলি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন 10টা আছে,
এরাও আইসো ইলেকট্রনিক স্পেসিস, কিন্তু প্রোটন হচ্ছে 7, 8, 9। এখন যদি কোশ্চেন করি সবচেয়ে বড় কার রেডিয়াস, সবচেয়ে বড় রেডিয়াস n3 যে বললে ঠিক, আর একজনে শুনলাম f মাইনাস বললে, সে বুঝতে পারো নি, f মাইনাস বলে ফেলেছো। আমি শর্টকাট নিয়ম শিখিয়ে দিচ্ছি। যদি এই সমস্ত গুলোর মধ্যে বলে যে সব থেকে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, যদি বলে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে বলে, তাহলে তুমি প্রথমে জেনে নাও যে ক্যাটায়নের আকারগুলো ছোট হয়। আইসো ইলেকট্রনিক স্পেসিসের ক্ষেত্রে বলছি, ক্যাটায়নের আকার ছোট হয় অ্যানায়নের তুলনায়, আগেই হয়ে গেছে কথাটা। তাহলে আমি যদি বলি আইসো ইলেকট্রনিক স্পেসিস, পয়েন্টটা লিখে রাখো, আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে ক্ষেত্রে ধনাত্মক আধান পজিটিভ চার্জ বৃদ্ধি পেলে রেডিয়াস, আয়নিক রেডিয়াস হ্রাস পায়। মনে থাকবে পয়েন্টটা। আর আইসো ইলেকট্রনিক অ্যানায়নের ক্ষেত্রে ঋণাত্মক আধান নেগেটিভ চার্জ বৃদ্ধি পেলে আয়নিক রেডিয়াস কি হবে, বৃদ্ধি পাবে। আশা করি পয়েন্টটা অনেকেই বুঝতে পেরেছো। তাহলে সব থেকে বড় আমি আগে লিখতে চাই, কাকে লিখবো এগুলোর মধ্যে? সব থেকে বড় একজন, তাড়াতাড়ি। Na প্লাস এর আকার সব থেকে বড় বলছো? এই সবগুলোর মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন সব বলছি। ভেরি গুড, n3 মাইনাস। n3 মাইনাসের পর কি আছে? O2 মাইনাস। O2 মাইনাসের পরে কি আছে? F মাইনাস। F মাইনাস। তাহলে আমি দেখো, যারা বুঝতে পারছো না বুঝে যাবে, একটু পরে সব বুঝে যাবে। আইসো ইলেকট্রনিক অ্যানায়নের আকার কিন্তু বড় হয় ক্যাটায়নের তুলনায়, তাই অ্যানায়ন গুলোকে তো আগে রাখতেই হবে। তার মধ্যে কি বললাম, অ্যানায়নের ঋণাত্মক আধান যদি বেশি হয় তাহলে আকার বড় হয়। তাহলে সবচেয়ে বেশি ঋণাত্মক আধান আছে 3 মাইনাস। এরপরে যে আসবে সে একটু বুদ্ধি করে বলো, ক্যাটায়ন আসবে, কোন ক্যাটায়নটা আসবে? Na প্লাস আসবে। Na প্লাস অর্থাৎ ক্যাটায়নের যার আধান বেশি তার আকার ছোট, যার আধান কম তার আকার বড়। সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস আর সিলিকন 4 প্লাস সবারই শেষে। আর একটা শর্টকাট নিয়ম জানতে চাইলে এটাও জেনে নাও, ই বাই, একটা শর্টকাট নিয়ম বলছিলাম আমি, তুমি একবারে সহজভাবে জেনে যেতে হবে। ই বাই পি রেশিও করবে, ইলেকট্রন বাই প্রোটন রেশিও। দেখে প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন 10, 10/7, এটা হচ্ছে 10/8, 10/9, 10/11, 10/12, 10/13 আর 10/14। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, সবচেয়ে বড় এইটা সবচেয়ে বড়। যার যার ই বাই পি রেশিও বেশি হবে, শুনে নাও আগে, যার ই বাই পি রেশিও বেশি হবে সে সবচেয়ে বড় আকারের। অর্থাৎ এই দিকে যদি যাও ব্যাসার্ধ হ্রাস পাবে। শর্টকাট নিয়মও শিখিয়ে দিলাম, যত ই বাই পি এর রেশিও হ্রাস পাবে ব্যাসার্ধ হ্রাস পাবে, যত ই বাই পি এর রেশিও বেশি হবে ব্যাসার্ধ বেশি হবে। লাস্ট কোশ্চেন, পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, কেউ আমাকে বলে দাও কার ব্যাসার্ধ বেশি আর কার ব্যাসার্ধ কম? আগে দেখে নাও, পটাশিয়ামের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা পটাশিয়াম প্লাসের, আর ক্লোরিন মাইনাসেরও ইলেকট্রন সংখ্যা 18টা। তাহলে এরা আইসো ইলেকট্রনিক স্পেসিস। তাহলে আইসো ইলেকট্রনিক স্পেসিস থাকলে কার রেডিয়াস বেশি হবে, ক্যাটায়নের না অ্যানায়নের? অ্যানায়নের। কেউ অ্যানায়নের, তাহলে এটা হবে। আচ্ছা, এছাড়াও আমার ভিডিওটা যেটা আমি পাঠাবো আজকে, এখনই পাঠিয়ে দেবো, সেটা আগেকার রেকর্ড করা আমার ভিডিও।
ওটাতে কিন্তু আরো ডিটেলসে আছে, ওই ভিডিওটা আগে দেখবে, দিয়ে আজকে যেটা পড়ালাম এইটা, এই যে রেকর্ড করছি, এটা পরে দেখবে একটু। এখানে কারণ কম ডিটেলসে আছে, আর ওইটা আরেকটু ডিটেলসে আছে। দুটোই কিন্তু ভিডিও দেখবে, তোমাদের দায়িত্ব কিন্তু দুটো ভিডিও দেখা। আর এছাড়া আরেকটা ভিডিও আমি কি করেছি, আলাদা করে দিয়েছি, সেটা পজিশন নির্ণয়, যেটা বললাম পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়, সেটা একটা আলাদা ভিডিও করেছি, ওটা হয়তো পরে দেবো তোমাদেরকে। আর নোটও পরে দেবো। আজকে এখান পর্যন্তই থাকবে, কোনো কোশ্চেন করলে